হ্যালো ভিউয়ার্স, রীতিমতো আমাদের মাঝে চলে এসেছে ফুটবল বিশ্বকাপ 2026। প্রতি 4 বছর পর পর ঘুরে আসে এই ফুটবল বিশ্বকাপটি। আর এই ফুটবল বিশ্বকাপের মধ্যে নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটে থাকে এবং নানান ধরনের সমালোচনা এবং আলোচনার পর্ব নিয়ে অনেক বিশ্বকাপের অনেক কিছু হয়ে থাকে এবং অনেক ধরনের ইতিহাসে সাক্ষী হয়ে যায় এই প্রতিটা বিশ্বকাপের মধ্যে। তো আজকের আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব একটি অসাধারণ একটি ইতিহাস নিয়ে। যারা কিনা আর্জেন্টিনার ভক্ত তারা সকলেই একজনকেই চিনেন, তিনি হলেন ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। তাদেরকে কেই না চিনে, একমাত্র তার অবদানের কারণেই সমস্ত বিশ্বের মধ্যে আজকে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার জন্যই সকলেই মনে প্রাণে আর্জেন্টিনাকে সমর্থন করে। তো আজকে আমরা হিস্ট্রি হোমে আলোচনা করব যে ম্যারাডোনা কেন ফুটবল বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হয়েছিল এবং তাকে কেন ফিফায় একটা নিষেধাজ্ঞা জারি করেছিল। তো কম বেশ এটা আমরা অনেকেই জানি যে তাকে একটি মাদক কেলেঙ্কারির কারণে তাকে ফুটবল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এই মাদক কেলেঙ্কারিটা কিভাবে ঘটেছিল সেই সম্পর্কে আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব। তো আমাদের আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলে যাই আমাদের মূল আলোচনায়। ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা, যিনি আর্জেন্টিনার দলের একজন 10 নম্বর পরিহিত একজন খেলোয়াড় ছিলেন এবং আর্জেন্টিনার দলের একজন অধিনায়ক ছিলেন সাবেক। 1986 বিশ্বকাপের বিজয়ের কারণের মধ্যে তার অবদান ছিল অভূতপূর্ণ। এখন ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনার মূলত তার জীবনের প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন 1969 সালে, যিনি ক্লাবের একজন ছোটখাটো একটা জুনিয়র টিমের তিনি একজন খেলোয়াড় ছিলেন। আর তার জীবনের প্রথম ক্লাবটি ছিল আর্জেন্টিনা জুনিয়র্স। এই ক্লাবের মাধ্যমে তার অভিষেক হয়েছিল এবং সেখান থেকে তিনি ট্রান্সফার হয়ে 1981 সালে তিনি বোকা জুনিয়র্সের তার অভিষেক তিনি যাত্রা শুরু করেন। তো মূলত তার মূল কেরিয়ার শুরু হয়েছিল 1977 সাল থেকে, যখন তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের তিনি একজন খেলোয়াড় ছিলেন এবং 1978 বিশ্বকাপে তিনি মূলত বিশ্বকাপের তালিকায় তিনি ছিলেন, কিন্তু মূলত তিনি বিশ্বকাপে সব ম্যাচ খেলা তার সুযোগ হয়নি। তখন 1978 বিশ্বকাপে ফর্মে ছিলেন মারিও কেম্পেন্স। তখন তার কারণ দাপটের মধ্য দিয়েই 1978 বিশ্বকাপ আর্জেন্টিনা বিজয় লাভ করেছিল। মারিও কেম্পেন্স বিদায় নেওয়ার পর ম্যারাডোনাকে 10 নম্বর জার্সি প্রদান করা হয় এবং তারপর থেকে তিনি তার যাত্রা চলছিল 1994 সাল পর্যন্ত। এখন এমন কি ঘটনা ঘটেছিল যে তার মধ্যে তাকে এই মাদক কেলেঙ্কারিতে তাকে জড়াতে হয়েছিল। যখন তিনি তার ক্যারিয়ারের তার খেলা তিনি দাপটের সাথে যখন কিনা সারা বিশ্বকে দেখাচ্ছিলেন, তখন 1981 থেকে 1982 সালে তার ক্যারিয়ার ছিল তখন বোকা জুনিয়র্সে, যখন তিনি পুরোপুরি প্রফেশনাল একজন ফুটবলার হয়ে গিয়েছিলেন। তো তার বোকা জুনিয়র্সে তার ক্যারিয়ারে তার সফল কমতি ছিল না। আর্জেন্টিনার যা বর্তমানে সবচেয়ে নামকরা এবং সবচেয়ে শক্তিশালী একটি দল বোকা জুনিয়র্স। তো বোকা জুনিয়র্স থেকে তাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় বার্সেলোনা ক্লাবে। ইউরোপের ক্লাবের মধ্যে তার প্রথম ক্লাবটাই ছিল বার্সেলোনা ক্লাব। বার্সেলোনায় তিনি 1982 থেকে 1984 সাল পর্যন্ত তিনি তার ক্যারিয়ারটাই তিনি চালিয়ে যান এবং সেখানে তিনি লা লিগার শিরোপা জিতে নেন এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তিনি জেতার সুযোগ পান। তার মূল ক্যারিয়ার হয়েছিল ইটালিয়ান ক্লাব নেপোলিতে, যা নেপোলি বর্তমানে এখন অনেকটা সফল একটি ক্লাব। তখনকার সময় এই নেপোলি এতটা সফল একটা ক্লাব ছিল না। মোটা অঙ্কের টাকা দিয়ে বার্সেলোনা থেকে নেপোলিতে তাকে কিনে নেওয়া হয়। তো যখন নেপোলিতে তাকে কিনে নেওয়া হয়েছিল তখন নেপোলি ক্লাবের অবস্থাটা এবং আর্থিক অবস্থা তেমন একটা বেশি উন্নত মানের ছিল না এবং তেমন একটা ভালো ছিল না। মূল বিষয়টা হলো তখন নেপোলি ক্লাবের যে স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামের যে ড্রেসিং রুম ছিল সেই ড্রেসিং রুমের অবস্থাটাও তেমন একটা স্বস্তিজনক ছিল না। আর তখন খুব সাধারণ কিছু খেলোয়াড়রা এই নেপোলিতে খেলতো। তখন বড় কোনো তারকা খেলোয়াড় তাদের কিনে নেওয়ার মতো তাদের কোনো সামর্থ্য ছিল না। একমাত্র ডিয়াগো ম্যারাডোনাই এই নেপোলি ক্লাবের অভিষেক হয়েছিল। তো নেপোলিতে যখন তিনি যোগদান করে তো 1984 থেকে 1991 সাল পর্যন্ত তিনি এই নেপোলিতে তিনি তার ক্যারিয়ারটাকে তিনি চালিয়ে নেয়। এই নেপোলি ক্লাবে যখন তিনি প্রথম সিজনে সিরিয়াতে যখন তিনি খেলার সুযোগ পান সিরিয়া এ লিগে, তখন নেপোলি র্যাঙ্কিংয়ে ছিল 12 নম্বরে।
প্রথম 10-এর তাদের কোনো র্যাঙ্কিংয়ে তাদের কোনো নামই ছিল না। তো প্রথম সেশনে তারা এই নেপোলি ম্যারাডোনার দাপটের ফলে, ম্যারাডোনার চমকের এবং জাদুকরী প্রদর্শনের ফলে নেপোলি 3 নম্বর স্থান দখল করে নেয়। সেই 3 নম্বর স্থান দখল নিয়েই তারা লিগ সম্পূর্ণ করে, তাতেই সন্তুষ্ট ছিল নেপোলি ক্লাব। তারপরের সেশনে যখন তিনি আবার নেপোলির যখন সিরিয়া এ লিগ আবার চালু হয়, তখন এই নেপোলিকে তিনি র্যাঙ্কিং 2-তে তারা নিয়ে আসে। তার অভিষেকে জাদুকরী কারিগরের ফলে নেপোলি দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং বিজয়ের মাত্রা তারা বেড়েই চলেছে। তারপরে চলে আসলো 1986 বিশ্বকাপ। তখন 1986 বিশ্বকাপে ম্যারাডোনার দুর্দান্ত পারফরমেন্সে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন লাভ করে। দ্বিতীয়বারের মতন তারা বিশ্বকাপের ট্রফি তারা গড়ে তুলে নেয়। তারপরে আবার যখন বিশ্বকাপের মৌসুম শেষ হয়ে যায়, তখন আবার যখন তিনি নেপোলিতে ফিরে আসে, ক্লাব সিরিয়া এ লিগ মানে যখন কিনা পুনরায় আবার চালু হয়, তখন তিনি খেলার জন্য যখন কিনা ফেরত আসে, তখন নেপোলি ক্লাবের সিইও তাকে অনুরোধ করে যে একটি ট্রফি হলেও তাদেরকে অর্জন করতে হবে। সেই নেপোলি ক্লাবের সিইওর কথা তিনি রাখলেন এবং ওই মৌসুমেই সিরিয়া এ লিগ চ্যাম্পিয়ন হলো নেপোলি চ্যাম্পিয়ন হওয়ার পর তখন সমস্ত নেপোলি শহর জুড়ে ম্যারাডোনার গুণগান, ম্যারাডোনাকে নিয়ে প্রশংসায় মাতোয়ারা হয়ে গিয়েছিল। তো সেটাই তার কাল হয়ে গিয়েছিল, কারণ তখন ইটালিতে অনেক বড় বড় মাফিয়াদের দাপট চলছিল এবং তারা বড় বড় মাফিয়াদের মাধ্যমে ইটালিতে বড় বড় ব্যবসা বাণিজ্য এবং ক্লাবগুলো পরিচালিত হতো। একটা মাফিয়ার তখন ম্যারাডোনার দিকে নজর যায়। ম্যারাডোনার দিকে নজর যাওয়ার পরে যখন তিনি ম্যারাডোনা পরিপূর্ণভাবে সেলিব্রিটি হয়ে যায়, তখন তিনি স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারছিল না, কারণ যেখানেই তিনি যেত সেখানে জনস্রোতের সম্মুখীন হয়ে যেত। তো কোনো এক সময় এক জনস্রোতের সম্মুখীন হয়েছিল ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তখন সেই মাফিয়ার তার গাড়িটা আসছিল, সেই গাড়ি বহরের মধ্যে তখন গাড়ির দরজাটা খুলে দেয় সেই মাফিয়ার ডনটি। সেই মাফিয়ায় তাকে গাড়িতে বসতে বলল, তিনিও সুন্দর করে বসলেন নিজের জীবন রক্ষার জন্য। সেই মাফিয়ায় তখন ম্যারাডোনাকে নিয়ে গেল তার নিজের বাসস্থান। সেখানে নিয়ে তিনি তাকে ভোজন রসিকভাবে তিনি তাকে ডিনার করালেন এবং ডিনারের মধ্যে তাকে একটি ওয়াইন দেওয়া হয়েছিল। সেই ওয়াইনের মধ্যে এক ধরনের নেশা জাতীয় জিনিস মিশিয়ে দেওয়া হয়েছিল। সেই ওয়াইনটি খাওয়ার পরে তার অনেকটা কেমন জানি খারাপ লাগছিল। যখন দেখছে তার খারাপ লাগছে, তার কাছে অস্বাভাবিক লাগছে বিষয়, তখন সেই মাফিয়া ডনটি বুঝতে পারলো যে ড্রাগসটি কাজে লাগছে। তখন তাকে ভুলভাল বুঝিয়ে তাকে একটি কোকেন দেওয়া হয়েছিল। সেই কোকেনটি তাকে সেবন করতে বললো আর বললো যে তোমার যে খারাপ লাগছে সেটা খেলে তোমার একটু স্বস্তি লাগবে। সরল সোজা মন নিয়ে তিনি কোকেনটি সেবন করলো। আর তখন এতটা আধুনিক ছিল না যে কোনো কিছু রিচার্জ করার মতন বা কোনো কিছু জানার মতন, কোনো তথ্য পাওয়ার মতন কোনো কিছু উপায় ছিল না। তখনকার সময়টা ছিল অনেক পিছনের সময়, তা বর্তমানের এত আধুনিকতার মধ্যে সময়টা ছিল না। আস্তে আস্তে ম্যারাডোনার কোকেনের দিকে আসক্ত হতে শুরু করলেন। তার এটার সেবন না করলে ভালো লাগতো না। তিনি ঘন ঘন সেই মাফিয়ার সাথে তিনি যোগাযোগ করতে শুরু করলেন এবং সেই মাফিয়া ডনের সাথে উঠা বসা করতে লাগলেন এবং তার কাছ থেকে কোকেন নিয়ে তিনি সেবন করতে থাকলেন। সেই অবস্থা থেকেও তিনি নেপোলিকে অনেক ভালো ভালো ট্রফি অর্জন করে দিয়েছিলেন, কিন্তু তাতে যেমন বদনাম হয়ে যায় আর তার তো ফিরে আসার কোনো সুযোগ নেই। তো যাই হোক, তো যখন তিনি নেপোলিতে 1991 সালে যখন তিনি ক্যারিয়ারের যখন তিনি অভিষেক গড়ার প্রায় সময়ের দিকে চলে আসছিল, মূলত নেপোলির থেকে তাকে অন্যভাবে বিদায় করা হয়েছিল। যখন তার কোকেনের বিষয়টা সারা ইটালিতে জানাজানি হয়ে গিয়েছিল, সারা বিশ্বে জানাজানি হয়েছিল, তখন মিডিয়ার তুলকালাম লেগে গিয়েছিল এবং পুলিশও তাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর ফিফা থেকে তাকে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। তো ফিফা থেকে যখন 2 বছরের তিনি নিষেধাজ্ঞা পান, যখন তিনি অল্প কিছু সময় যখন কিনা তিনি জেলে ছিলেন, জেল থেকে তিনি বের হয়ে যাওয়ার পরে তিনি নেপোলি থেকে রিজাইন নিয়ে নেয় এবং রিজাইন নিয়ে নেওয়ার পরে তিনি নেপোলি থেকে হিসাব নিকাশ গুছিয়ে তিনি চলে যায় স্পেনের ক্লাব সেভিয়াতে। সেখানে তিনি 1992 থেকে 1993 সাল পর্যন্ত তিনি তার কেরিয়ার তিনি চালিয়ে নেন এবং তিনি তার ক্লাবের তিনি সেখানেই তার পারফরমেন্সটি তিনি দিয়ে যান। তারপরে তিনি সেভিয়ার থেকে তিনি রিজাইন নেওয়ার পর তিনি আবার পুনরায় আর্জেন্টিনায় ফেরত চলে আসে। তখন তিনি আর্জেন্টিনার ক্লাব নিউ ওল্ড বয়েজ ক্লাবে 1993 সালে
তিনি নিউ ওল্ড বয়েজ ক্লাবে এসে যোগদান করে এবং সেখানে তিনি 1 বছর তার ক্যারিয়ারটি তিনি সম্পূর্ণ করে। আর সেই নিউ ওল্ড বয়েজ ক্লাবেও সাবেক খেলোয়াড় ছিলেন আমাদের বর্তমানের আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। তারপর চলে আসে 1994 বিশ্বকাপ। 2 বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর বিশ্বকাপে ফিরে ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তো ম্যারাডোনা যখন কিনা বিশ্বকাপে ব্যাক করে, তখন ব্যাক করার পরে তখন বিশ্বকাপের মধ্যে একটি এখনও বর্তমানে যার নিয়ম আছে, প্রতিটা খেলোয়াড়কে একটা ডুপ টেস্ট দিতে হতো। আর ডুপ টেস্টটা হলো প্রতিটা খেলোয়াড়কে একটা মেডিকেল টেস্ট দিতে হতো যে শরীরে কোনো প্রকারের কোনো মাদকাসক্তি বা কোনো নেশাজাতীয় কিছু দ্রবণ আছে কিনা। সেই পরীক্ষা নিরীক্ষার পরে খেলোয়াড়কে সিলেকশনে নেওয়া হতো। বর্তমানে সেটা আরও কড়াকড়িভাবে হয়। এমনকি এখন বর্তমানে যাই বলি না কেন, খেলোয়াড়রা যতই শৌখিনতা হোক না কেন, তারা স্বাধীনভাবে কিছু উপভোগ করতে পারে না। এমনকি তারা ধূমপানটাও তারা সহজে নিতে পারে না খেলা চলাকালীনের মধ্যে এবং তাদের পারফরমেন্স এবং তাদের কেরিয়ার থাকাকালীন অবস্থায়। তো তাদেরকে অনেক নিয়ম বাধার মধ্যে তাদেরকে জীবন পার করতে হয় প্রতিটা ফুটবল প্লেয়ারকে। তো যখন 1994 বিশ্বকাপে 30 জুন আমেরিকাতে আসর বসলো 1994 বিশ্বকাপ, তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছিল নাইজেরিয়া। সেই নাইজেরিয়ার ম্যাচটিকে ঘিরে তখন নিউ ইয়র্ক থেকে একটি ঘোষণা আসলো যে ডিয়েগো ম্যারাডোনাকে ফুটবল থেকে বহিষ্কার করা হচ্ছে। তখন সমস্ত বিশ্ব থমকে গিয়েছিল, কারণ এত বড় একজন তারকার খবর তারা এভাবে শোনার জন্য প্রস্তুত ছিল না। কারণটা কি? ডুপ টেস্টে তিনি নিষেধাজ্ঞা পেয়েছে এবং তিনি নিষিদ্ধ কোকেন সেবনের কারণে তার শরীরে কোকেনের সিমটম পাওয়া গিয়েছিল। তার জন্য তাকে পরবর্তী ম্যাচগুলোকে তাকে আর পরিচালনা করার এবং তার ক্যাপ্টেন্সিও বাতিল হয়ে গেল এবং তার দল থেকেও তাকে বের করে দেওয়া হয়নি, বরং তাকে নিষিদ্ধ করা হয়েছিল যাতে সে টুর্নামেন্টে আর বাকি ম্যাচ তিনি আর চালিয়ে নিতে পারবেন। সেটা ছিল তখনকার সময়ে খুবই হতাশাজনক। তারপরও আর্জেন্টিনায় তিনি ম্যারাডোনা প্রথম যে 2 ম্যাচ খেলেছিল সেই 2 ম্যাচেই তিনি আর্জেন্টিনাকে বিজয় দিয়ে তিনি নকআউট পর্বে উঠিয়ে দিয়েছিল। তারপরে সেই ম্যাচে নকআউট পর্বের থেকে আর্জেন্টিনা বিদায় নিতে হয়। একমাত্র ম্যারাডোনার সেই বিদায় নেওয়ার জন্য পুরো সমস্ত টিম তখন হতাশার মধ্যে জর্জরিত হয়ে গিয়েছিল। তখন তাদের মানসিকতা ছিল না এগিয়ে যাওয়ার মতো। তো সেই অবস্থা থেকে যখন আর্জেন্টিনা নকআউট পর্ব থেকে ফেরত চলে আসে, তো তারপর থেকে আর্জেন্টিনার দল থেকে ম্যারাডোনাকে বিদায় নিতে হয়। আর তার বিদায়টাও খুব সম্মানজনকভাবে ছিল না। তারপর যখন তিনি আর্জেন্টিনার থেকে বিদায় নেয়, তখন তার ফুটবল ক্যারিয়ারও তখনও বন্ধ হয়ে যায়। তারপর তিনি চুক্তি করেন 1995 সালে আবার পুনরায় বোকা জুনিয়র্সে। সেখানে তিনি 1997 সাল পর্যন্ত একটানা তিনি বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন এবং 1997 সালে তিনি তার ফুটবলের ক্যারিয়ারে তিনি ইতি টানেন। তারপর তিনি ফুটবলে ইতি টানার পর তিনি দীর্ঘ সময় কিছুটা নিজেকে আরামে রেখেছিলেন, বিশ্রামে রেখেছিলেন এবং ফুটবলের জগৎ থেকে কিছুটা নিজেকে কিছুদিনের জন্য তিনি দূরে রেখেছিলেন। পরবর্তীতে তিনি আবার কোচিং স্টাফে ফিরে আসেন এবং কোচিং ক্যারিয়ার শুরু করেন। তো আমরা জানবো তিনি কোথায় কোন কোন স্থানে কোচ ছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তা হলো তার প্রথম কোচিং ক্যারিয়ার ছিল ডিপোর্টো মান্দুইও আর্জেন্টিনা ক্লাব 1994 সালে। তিনি 1 বছর তার অভিষেক ছিল। তারপরে রেসিং ক্লাব আর্জেন্টিনার, সেখানে 1995 তার কোচিং ক্যারিয়ার তিনি পরিচালনা করেছিলেন। তারপরে 2008 থেকে 2010 সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। তার অধীনেও খেলেছিল গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনেল মেসির মতন বড় বড় তারকারাও। তারপর 2010 বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনার কোচের তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে আর্জেন্টিনা জার্মানির কাছে পরাজিত হবার পর তিনি আর্জেন্টিনার দল থেকে তিনি বিদায় নিয়ে নেন। তারপরে তিনি ফিরে আসে দুবাই ক্লাব আল ওয়াসিল। সেখানে তিনি 2011 থেকে 2012 সাল পর্যন্ত তিনি এই কোচের দায়িত্ব তিনি পালন করেছিলেন। আবার তিনি পুনরায় ফিরে আসেন ডেপোর্টিভো রেসিস্টা। তিনি সেখানে 2013 থেকে 2017 সাল পর্যন্ত তার কোচিং দায়িত্ব তিনি পালন করেছিলেন। তারপর 2017 থেকে 2018 সাল পর্যন্ত ফুজাইরা ক্লাবে তিনি দায়িত্ব পালন করেছেন, সেটি ছিল দুবাই ক্লাব। তারপর 2018 থেকে 2019 সাল পর্যন্ত ডোরোডোস ডি সিনোলোয়া আর্জেন্টিনার একটি ক্লাবের তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ তিনি 2019 থেকে 2020 সাল পর্যন্ত তিনি গিমিনেসিয়া
দে লা প্লাতা, আর্জেন্টিনার একটি অন্যতম শ্রেষ্ঠত্ব ক্লাব। সেখানে তিনি তার কোচিং ক্যারিয়ারটি তিনি সম্পূর্ণ করেছিলেন এবং তার সেই 2020 সালেই তার কোচিং ক্যারিয়ারের তিনি অবসর নেন এবং সেখান থেকেই তার কোচিং ক্যারিয়ারে তিনি ইতি টেনে নেন। তারপর 25শে নভেম্বর 2020 সালে না ফেরার দেশে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন। এই ছিল ডিয়েগো ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারে নিষিদ্ধ হবার মূল ইতিহাস। এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পারি, কিছু ছলনাময়ী এবং কিছু অসাধুদের জন্যই তাকে এই পর্যায়ে তাকে যেতে হয়েছিল। আরেকটি কথা আপনাদের মাঝে গোপন রেখেছি, সেটা হলো এই ভিডিও লাস্টে আমি বলছি, কারণ হলো সেটা হলো গুরুত্বপূর্ণ। তা হলো তাকে নেপোলি ক্লাব তার সাথে এতটা এবং করার কারণটা ছিল, যখন কিনা 1990 বিশ্বকাপ হয়েছিল, তখন বিশ্বকাপের আসর বসেছিল ইটালিতে। তখন ম্যারাডোনা ইটালিতে উপস্থিত। তো ইটালি যখন কিনা বিশ্বকাপের আয়োজন হয়, তখন নেপোলির সিইও তাকে বলেছিল ইটালির সাথে যদি ম্যাচ করে তাকে ম্যাচ ফিক্সিং করার জন্য। তো সেই ম্যাচ ফিক্সিংয়ে তিনি অস্বীকৃতি জানিয়েছিল, কারণ তিনি যাই হোক তিনি আর্জেন্টিনার দলের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করতে চাইলেন। এবং সেই মাফিয়া ডন যিনি কিনা যার কারণে তিনি মাদকাসক্ত হয়েছিলেন, সেই মাফিয়া ডনের একজন খুব বিশ্বস্ত কর্মরত একজন ছিলেন পুলিশ সুপার। সেই পুলিশ সুপারে তাকে হুমকি দিয়েছিল যে যাতে ইটালির সাথে তিনি ম্যাচ যাতে ফিক্সিং করেন। মূলত তিনিও সেখানে অস্বীকৃতি জানিয়েছিল। তো যখন ইটালির সাথে আর্জেন্টিনার সেমিফাইনালে মুখোমুখি হয়, তখন 1-1 গোলে প্রথমার্ধে ড্র হয়েছিল, পরে ম্যাচটি গড়ে ট্রাইব্রেকারে। তখন সবাই হুমকি দিয়েছিল ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে যাতে তিনি যেন ট্রাইব্রেকারটা যেন মিস করে। তখন তিনি তাদের কথা তোয়াক্কা না করে তিনি ট্রাইব্রেকারটি আর মিস করেন। ট্রাইব্রেকারটি মিস না করার কারণে তিনি সরাসরি ট্রাইব্রেকারে তিনি একটি গোল করেন এবং সেই ম্যাচে বিজয় লাভ করে আর্জেন্টিনা আবার পুনরায় 1990 বিশ্বকাপে ফাইনালে চলে যায়। সেই ফাইনালে যাওয়ার পরে তখন তারা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ম্যারাডোনাকে একটি কলঙ্কিত করার জন্য একটি লাল কার্ডও প্রদান করার ব্যবস্থা করা হয়। একটি কোনো ফাউল হয়নি, সেই ফাউল না হওয়ার কারণেও ম্যারাডোনাকে ফাউল বলে গণ্য করা হয় এবং তাকে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বিদায় করা হয়। আর সেই বিশ্বকাপেই জার্মানি 1-0 গোলে জয়লাভ করে তারা তৃতীয়বারের মতন তাদের ঘরে বিশ্বকাপটা তুলে নেয়। আর সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপের বিজয়ের কোনো স্বপ্ন পূর্ণ আর হয়নি। তো এই ইটালির সাথে যদি তিনি ম্যাচটা যদি ফিক্সিং করতো, একদিকটা তিনি সারা বিশ্বের কাছে কলঙ্কিত হতো, কিন্তু তিনি কলঙ্কিত হয়েছিল ইটালির কাছে। আর তখনই ইটালির জনগণ ক্ষুব্ধ হয়ে আন্দোলন করেছিল যে ম্যারাডোনাকে ইটালি থেকে বিদায় করতে, ইটালি থেকে বিতাড়িত করতে। সেই জন্যই এই কোকেনের তার বিষয়টা ফাঁস করে দেওয়া হয়েছিল এবং তাকে পুলিশের মাধ্যমে তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং ক্লাব থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সে বারাক্রান্ত দুঃখ নিয়ে তাকে ইটালি ত্যাগ করে তাকে পুনরায় আবার আর্জেন্টিনায় আসতে হয়েছিল। কিন্তু যত যাই হোক, সত্য কাউকে দাবিয়ে রাখে না, সত্য মানুষকে জাগ্রত করে রাখে, এটাই পৃথিবীর বাস্তবতা। তো তার সত্যতাই তাকে পৃথিবীতে জাগিয়ে তুলেছিল এবং তাকে জীবিত রেখেছে এবং তার ভক্ত অনুরাগীরও সংখ্যা বর্তমানে আর কমে নাই, দিন যাবে আরও বেড়ে যাবে। যতদিন আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ খেলবে ততদিন ম্যারাডোনা বিশ্বের আইডল হয়ে থাকবে এবং মেসি একসময় সারা বিশ্বের আইডল হয়ে যাবে। আর যাই হোক, মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া তারা ম্যারাডোনার অবদানকেও তারা অস্বীকার কোনোদিন জানায়নি আর সামনে জানাবেও না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। এই ছিল আজকের পর্ব ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার নিষেধাজ্ঞার ইতিহাস সম্পর্কে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে লাইক করবেন এবং হিস্ট্রি হোম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।